খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়টি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হবে। দুপুরে এভারকেয়ার হাসপাতালের গেটে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। ইউসুফ আলীর রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাতে এভারকেয়ার হাসপাতালের গেটে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 23শে নভেম্বর থেকে চিকিৎসাধীন আছেন। কোনো ধরনের গুজবে কান্না দিয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার আহ্বান জানান তিনি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ ওনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করবেন, আর আমি আপনাদেরকে ওনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব। এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিংয়ের প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। আপনারা যদি এটা মানেন, ফলো করেন, তাহলে আর কোনো গুজবের ছড়ানোর সুযোগ থাকে না। আমেরিকা, ইউকে এবং বাংলাদেশের চিকিৎসকদের যৌথভাবে গঠিত মেডিকেল টিমের অধীন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনাকে গত 27 তারিখ থেকে সিসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেটি উনি গ্রহণ করতে পারছেন। বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত টিমের পরামর্শে খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানান জাহিদ হোসেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশে বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন। মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন। আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন, যুক্ত হচ্ছে তার সাথে। আফজাল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য আছে আপনাদের কাছে, আমাকে জানান। তানভীর, রাজধানীর এভারকেয়ার হসপিটালে এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন। আপনি জানেন, গত বেশ কয়েকদিন ধরে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে কিছুক্ষণ আগে সেখানে প্রবেশ করেছেন সেনানো বিমান বাহিনী 3 বাহিনী প্রধান, এবং বর্তমান তার শারীরিক কী অবস্থা, চিকিৎসা কতদূর, এই বিষয় নিয়ে তারা খোঁজখবর নেবেন বলে জেনেছি। এছাড়া মাঝখানে একটু চারদিকে ছড়িয়েছিল প্রধান উপদেষ্টাও আসতে পারেন, তবে এখন পর্যন্ত তিনি আসেননি বা এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। এছাড়া তার চিকিৎসা কাজে কথা যদি বলি, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং তিনি যে সিসিইউতে আছেন এবং ভেন্টিলেশন সাপোর্টে আছেন, এই অবস্থায় আছেন, এবং চিকিৎসকরা জানিয়েছেন সেটা যে তার শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে। এবং এই এভারকেয়ার হসপিটালে গতকালকে প্রবেশ করেছে চীনা চিকিৎসকদের একটি দল, এবং আগামীকালকে যুক্তরাজ্যের একটি চিকিৎসা দল এখানে আসার কথা রয়েছে। এছাড়া সার্বিক চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যেটা তত্ত্বাবধান করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে লন্ডন থেকে। এবং ওনার রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন প্রান্তে দোয়া মোনাজাত করা হচ্ছে, এবং এভারকেয়ারের সামনেও তার অনেক শুভাকাঙ্ক্ষী ভক্তবৃন্দ জড়ো হয়েছেন। তারা তার জন্য প্রার্থনা করছেন তিনি যেন আবার স্বাভাবিকভাবে সুস্থভাবে ফিরে আসতে পারেন, সে দোয়াটাই করছেন। আমি এমনই একজন ভক্তের সাথে এবং তার শুভাকাঙ্ক্ষীর সাথে কথা বলবো যিনি এখানে এসেছেন। আমরা জানতে চাইব আপনি এখানে কী জন্য এসেছেন এবং আপনার অনুভূতিটা কি, এই মুহূর্তে কী চাচ্ছেন? আমি মাদারীপুর আকাশন শিবচর থেকে আসছি। আমাদের গণতন্ত্র না বেগম জিয়া আজকে 3-4 দিন হয় এভারকেয়ার হসপিটালে ভর্তি আছেন। আমাদের মন কিছুতেই মানতেছে না। যে গণতন্ত্র শহীদ প্রেসিডেন্ট রেখে গেছিল, সেই গণতন্ত্র আমাদের মা আমাদের এই গণতন্ত্রের পথেই রাখছিল। যদি আজকে আমাদের এই গণতন্ত্রের মা দেশমাতা বেগম খালেদা জিয়া কিছু হয়ে যায়, আমরা আর এই গণতন্ত্র ফিরে পাবো না। জি, যেমনটি বলছিলেন তাদের প্রত্যাশার কথা, গণতন্ত্র নিয়ে তাদের আকাঙ্ক্ষার কথা, আমি আরেকটু জানতে চাইবো যে এখন এই মুহূর্তে কি দোয়াটা করছেন বারবার? এই মুহূর্তে আল্লাহর কাছে একটাই দোয়া, আল্লাহ আপনি সর্বশক্তিমান, আপনি যদি চান সব কিছুই সম্ভব। আপনি এখন বলতেছেন যে ম্যাডাম সিসিওতে আছে, আইসিওতে আছে, ভেন্টিলেশন আছে, এগুলো কিছুই না, এগুলো একটা ডাক্তারি পরিভাষা। আমি আল্লাহর কাছে একটাই আবেদন করতে চাই
যে আল্লাহ সর্বশক্তিমান, আপনি যদি দয়া করেন তাহলে ম্যাডাম আল্লাহ সবকিছু সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারবেন। এই গণতন্ত্রের জননীর জন্য আমরা আজকে আবার এই গণতন্ত্র দেশে ফিরত পাইছি। আর জি, যেমনটি শুনছিলাম, আমরা আরেকজনের কথা একটু শুনবো যে আপনি কি প্রত্যাশা নিয়ে এসেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি টাঙ্গাইল 6 নাগরপুর থেকে এসেছি। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আজকে এবার কেয়ারে আইসিইউতে ভর্তি আছেন। আমরা তার আশু রোগ মুক্তি কামনা করছি এবং আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে একটা মেসেজ দেওয়ার কথা যে আপনারা সবাই দেশনেত্রীর জন্য দোয়া করবেন, উনি যেন আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। দেশের এই চরম ক্লান্তি নগলে ওনাকে বড় প্রয়োজন। যেমনটি শুনছিলেন, এখানে আসলে নিজেরা যেমন দোয়া করছেন, পাশাপাশি দেশবাসীর কাছেও দোয়া চাচ্ছেন যেন বিএনপি চেয়ারপারসন আবার সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসতে পারেন এবং তার স্বাভাবিক কার্যক্রম পরিচালিত করতে পারেন। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হসপিটালের সামনে থেকে সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। চলে যাচ্ছি পরের সংবাদে। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সবার সহযোগিতা এবং শুভ কামনা জানাচ্ছে তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় এ ধন্যবাদ জানানো হয়। ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভ কামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ। বিভিন্ন দেশের নেতারা, কূটনীতিকরা ও বন্ধুদের উদ্বেগ উৎকণ্ঠার পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছু আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে। দেশবাসীর সম্মিলিত সমর্থনই পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সমর্মিত সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইল। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত ও পারিবারিক। তার দেশে ফেরা কিংবা না ফেরা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকারের মিথ্যা মামলায় কারাবন্দী করে সুচিকিৎসার সুযোগ না দিয়ে খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইলিয়াস মাদবরের প্রতিবেদন। রাজধানীর গুলশানে একটি হোটেলে ফিউচার বাংলাদেশের চ্যালেঞ্জ এক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি নাগরিককে উন্নয়নের সাথে সম্পৃক্ত করা হবে। একটা দেশ গড়তে হলে আপনি দেশের প্রতিটি নাগরিককে যদি উন্নয়নের সাথে ইনভলভ করতে না পারেন, ইট ক্যানট বি এ ডিগনিফাইড নেশন। আমি জিডিপি হিসাব করলে তো হবে না, খায় 6%, 7% ক্রস হয়ে যাচ্ছে, এগুলো বলে লাভ নাই। জিডিপির ফল তো মানুষের কাছে যেতে হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কথা বলেন তিনি। এটা ওনার পরিবার, ওনার মা, ওনাদের মধ্যে ওনার মার প্রতি ভালোবাসা, ওনাদের পারিবারিক সিদ্ধান্ত, এগুলো একান্ত ওনাদের নিতে। এই বিষয়ে আলোচনা করতে কোনো লাভ নাই। এটা ওনার কবে আসবে, ম্যাডাম অসুস্থ, সুতরাং সব মিলিয়ে ওনারা যেটা করবেন সেটা ওনাদের পারিবারিক। ম্যাডামের প্রতি যে মানুষের দেশের বাইরে মানুষের প্রতি ভালোবাসা, যে উনি বাংলাদেশের জন্য কি করছেন, বাংলাদেশের জনগণের জন্য কি করছেন, গণতন্ত্রের জন্য কি করেছেন, এটা আজকে সকলের কাছে স্বীকৃতি, এটা সারা বিশ্বব্যাপী স্বীকৃতি পাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অন্যদিকে বিকেলে নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিথ্যা অজুহাতে, মিথ্যা মামলায় তাকে সাজা দিতে হবে, শাস্তি দিতে হবে, পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, নিজের অবৈধ ক্ষমতাকে পোক্ত করতে হবে, ধরে রাখতে হবে। এই কারণে তাকে সাজা দেওয়া, এগুলো কি জনগণ বোঝেনি? বুঝেছে তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। সরকারের দেওয়া বাড়ির স্বামী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে যমুনার সামনে এক ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান,
বৈঠকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করেছে উপদেষ্টা পরিষদ। খালেদা জিয়ার উন্নত চিকিৎসা, বিদেশে নেয়ার বিষয়ে সহায়তা ও তার নিরাপত্তার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া বেগম জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর করা হবে। এদিকে বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ তার নিরাপত্তা দেওয়া শুরু করেছে। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। এ বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার ও দল অবগত রয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চাইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান তিনি। তৌহিদ হোসেন বলেন, দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার জন্য এখনো ট্রাভেল পাস চাননি জানিয়ে উপদেষ্টা বলেন, তিনি চাইলে ট্রাভেল পাস ইস্যু করা হবে। তার ঢাকায় ফেরার বিষয়ে সরকারকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। উনি চাইলে ইস্যু হবে, এখনো চান নাই, আমার জানার মতো এখনো চান নাই। ওনার কাছে কোনো পাসপোর্ট আছে স্যার? এটা বলতে পারবো না আমি। আর বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আপনাদের? না, ওটার প্রস্তুতি আছে, যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। কতক্ষণ সময় লাগতে পারে আপনাদের কনফার্ম করতে এটা? না, এটা তো আমরা কনফার্ম হবো না, এটা তো ওই ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। অ্যারেঞ্জমেন্ট আছে। তার মানে তারেক রহমানের আসা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই? না, কোনো। থ্যাংক ইউ। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। উপদেষ্টা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তার জন্য প্রস্তুত আছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এখানে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আলোচনা হয়েছে। আমাদের বেশি আলোচনা হয়েছে আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং তার নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে কারো কোনো নিরাপত্তার শঙ্কা নেই। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। এই ব্যাপারে আজকে এই ব্যাপারে আলোচনা হয়। আমরা সবার জন্যই প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। তারেক রহমানকে বুলেট প্রুফ গাড়ি দেওয়ার বিষয়ে সরকারের অবস্থানও স্পষ্ট করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সবার একটা স্ট্যাটাস তো থাকে। বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব গুরুত্ব সহকারে দেখছে জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় যতগুলো বডি অন ক্যামেরা প্রয়োজন ততগুলোই কেনা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব সিরিয়াসলি দেখতেছে এবং এটা আপনি দেখছেন ওই ভলিউম কতগুলি এগুলি আমাদের সম্পূর্ণটা পড়া হয় নাই। পড়া হওয়ার পরে ওনাদের যে রিকমেন্ডেশন এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, অংশীদার ও অংশীজনদের সাথে আলোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজে হাত দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কাফরুলে ঔষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন। তিনি বলেন, ইনসাফ ভিত্তিক মানবিক সমাজ গড়ার পাশাপাশি যুব সমাজের হাত শক্তিশালী করতে কাজ করবে জামায়াত। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ আসন ঢাকা 15-তে বিভিন্ন পক্ষ অংশীজনের সাথে ধারাবাহিকভাবে মতবিনিময় করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ওষুধ ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় জামাত আমির বলেন, রাষ্ট্র পরিবর্তনে ন্যায় ইনসাফ ভিত্তিক মানবিক সমাজ গড়ার বিকল্প নেই। আল্লাহ তাআলা এমন একটি সমাজ সমবেতভাবে
সকলে মিলে আমরা যাতে করতে পারি, যে সমাজে ইনসাফ থাকবে, যে সমাজ কোরআনী সমাধানের মাধ্যমে চলবে, যে সমাজে মানুষ মানুষকে সম্মান করবে, ভালোবাসবে, এরকম একটা দরদি সমাজ, মানবিক সমাজ আল্লাহ যেন আমাদেরকে গড়ার তৌফিক দান করেন। চিকিৎসা সেবার মতো মহৎ পেশা এখন কলুষিত মন্তব্য করে বিভিন্ন অব্যবস্থাপনা তুলে ধরেন ডক্টর শফিকুর রহমান। বিভিন্ন কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ যারা তারা আসে, দেখবেন যে বিভিন্ন প্রেসক্রিপশনের ছবি উঠায়, যে ওই সাহেবকে তো এত ফেসিলিটি দিয়েছি, দেখি উনি প্রেসক্রিপশনে আমাদেরকে কি ফেসিলিটিটা দিল, আমাদের কোম্পানির ঔষধটা লেখলো কিনা। এটা যে কত বড় করাপশন, এটা হায়াত মৌতের একটা ব্যবসা, সেই জায়গায় এই ধরনের অন্যায় অবিচার করা হচ্ছে মানুষের উপরে। জনগণকে অন্ধকারে না রেখে যুব সমাজকে নিয়ে সকল অব্যবস্থাপনার বিরুদ্ধে কাজ করার প্রতিশ্রুতিও জানান জামাত আমির। অন্ধকারে রেখে আমরা কিছুই করব না, জনগণকে সাথে নিয়ে স্পষ্ট আলো এনে আমরা আল্লাহ তৌফিক দিলে এই সমাজটাকে পরিবর্তন করতে চাই। আমরা যেন আমাদের যুব সমাজের প্রত্যাশা পূরণের হাতিয়ারে পরিণত হতে পারি। আর যুব সমাজের জন্য সুসংবাদ তৈরি হোক, আমাদের লড়াই তোমাদের হাতে সমাজ তুলে দেওয়ার জন্য। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ দলকে যারা সহযোগিতা করছে তাদেরও নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জামায়াত সহ সমমনা ৮ দল। দুপুরে বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্কে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও আদেশের উপর গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা এ দাবি জানান। সমাবেশে জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বরিশাল থেকে পারভেজ রাসেলের তথ্যচিত্র আরো জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও আদেশের উপর গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে বরিশালে ৮টি সমমনা দলের বিভাগীয় সমাবেশ ঘিরে সকাল থেকেই বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন নগরীর বেল মাঠে। দুপুর ১২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এই কাফের এবং জালেম এবং ফাসিকের এই অপবাদ যাতে আপনার ঘাড়ে না আসে, বাংলাদেশের 18 কোটি মানুষকে বলবো যে আসেন আমরা বাংলাদেশকে চালাই মানুষের আইন দিয়ে নয়, আল্লাহর নাজিলকৃত যে বিধান কোরআনের আইনের দিয়ে, কোরআনের আইন দিয়ে বাংলাদেশকে চালাই, তাহলেই আমরা এই অপবাদ থেকে রক্ষা পাবো। একটি দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাদের যারা সহায়তা করছে তাদেরও নিষিদ্ধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ইতিমধ্যেই একটা দলকে কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে, এখন তাদেরকে যারা সাহায্য করেছিল তাদেরকেও তো একই শাস্তি হওয়া উচিত। কথা ঠিক কিনা? অন্যায় যে করে আর অন্যায়কে সাহায্য করে অপরাধ আলাদা না, সমান সমান। অতএব তাদের পরিণতি সেটাই হওয়া উচিত। প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করছে, আপনি এই কাজগুলা করবেন ইনশাআল্লাহ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। দেখার কোনো বিষয় নয়, যারা অন্যায় করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিঘ্নে হাঁটতে পারবে, বুক সাগরে হাঁটতে পারবে, আর যারা দোষী আমার দলের হলেও তাকে জেলখানায় ঢুকে করতে হবে। দেশের মানুষ চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে বলেও জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দল। সকাল 11টায় রাজধানীর আগারগাঁ নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত বৈঠকে 4 সদস্যের দলটির নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে মিলার জানান, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলনের একটি হবে 26 সালের বাংলাদেশের নির্বাচন। নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় পর্যবেক্ষক মিশন পাঠাবার প্রস্তুতি নিচ্ছে। নিরাপত্তার ইস্যুর পাশাপাশি তরুণ ভোটারকে বড় চ্যালেঞ্জ মনে করছে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনারের সাথে জুলাই চার্টার এবং গণভোট নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলায় সার্বিক সহায়তার কথা জানান মাইকেল মিলার। Its capacity to run well-prepared elections. As I have mentioned in the past, the European Union
is preparing to deploy a very large election observer mission to come to Bangladesh to observe what will be the largest democratic exercise of 2026 anywhere in the world. অন্তর্বর্তী সরকার গঠন ও শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে আপিলের অনুমতি চেয়ে করা আবেদনের উপর শুনানি হয়। এদিন শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া, শিশির মনির ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 3 জন আইনজীবী অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনটি খারিজ করে দেওয়ার আবেদন জানান। এসএম আরিফের রিপোর্ট। 2024 সালের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। সেই রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে বিষয়টি নিয়ে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করলে মঙ্গলবার এ বিষয়ের উপর শুনানি হয়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি হয়। শুনানিতে বর্তমান সরকার বৈধ ও শক্তিশালী বলেই সংস্কার ও নির্বাচন আয়োজন করতে পারছে বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট শিশির মনির। একই প্রশ্ন উত্থাপিত হয়েছিল ফিলিপাইনের সুপ্রিম কোর্টে, গ্রানাডার সুপ্রিম কোর্টে এবং লেসোতোর সুপ্রিম কোর্টে। সেখানে সুপ্রিম কোর্টগুলো উত্তর দিয়েছেন যে এইরকম অভ্যুত্থানের ফলশ্রুতিতে যে সরকার গঠিত হয় এটি মূলত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে গঠিত সরকার হয় এবং সেই সরকারের বৈধতা আদালতের মতামতের উপর নির্ভর করে না। সবার ঐক্যমত্যের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তাই হাইকোর্টের রায়েই বহাল থাকবে বলে প্রত্যাশা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের। 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলনে একটা গণ আন্দোলনের মাধ্যমে একটা ফ্যাসিবাদের পতন হলেও আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক বিধান তখন থেকেই প্রযোজ্য ছিল এবং পরবর্তীতে যে সমস্ত কার্যক্রম হয়েছে সবগুলোই এই সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক নিয়মের মধ্যে হয়েছে। সংবিধানের 106 অনুচ্ছেদ দিয়ে এ সরকারকে ব্যাখ্যা করা অসম্ভব বলে জানান আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া। একটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে এসে বলছি যে সরকার অসাংবিধানিক, অথচ সেই আপিল বিভাগে কিন্তু ওই সরকারই গঠন করেছে। কাজে এটা তো স্ববিরোধী একটা কথা। কাজে এই ধরনের যুক্তিতর্ক এই আপিল বিভাগের সামনে চলতে পারে না, এটা আমরা বলেছি। এদিকে সংবিধানে 15 সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। এদিন এ মামলায় পক্ষভুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় সংঘটিত 6 হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের 8টি অভিযোগের মামলায় হাসানুল হক কিনুর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 7 ডিসেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 মঙ্গলবার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এই দিন ধার্য করেন। মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে জব্দ তালিকার সাক্ষী প্রসিকিউটর তানভীর হোসেন জোহাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এদিকে একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় 5 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। এর আগে এই 3টি মামলায় গ্রেফতার থাকা 10 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এবারে প্রবাসী সংবাদ। বাংলাদেশ থেকে ফ্রান্সে পড়তে আসা এবং বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স। সপ্তমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে মোট 30 জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। প্রতিনিধি বাদল পাল জানান, প্যারিস 13 এলাকার একটি হলে অনুষ্ঠিত হয় এই সম্মাননা প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। সভাপতিত্ব করেন বিসিএফ সভাপতি এমডি নূর। অনুষ্ঠান পরিচালনা করেন জহিরুল রানা, ফাতেমাতুজ জোহরা, ফারসিনা হোসাইন ও তানিয়া রহমান। সম্মাননা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিলেন ফরাসি উচ্চ মাধ্যমিক পাশ করা 10 জন, স্নাতক পর্যায়ের 3 জন, মাস্টার্স সম্পন্ন করা 16 জন এবং একজন চিকিৎসক। একই অনুষ্ঠানে ইউনেস্কোর 43তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকেও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে বিসিএফ। এছাড়া মানবিক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের
সাভার উপজেলায় গণস্বাস্থ্য কেন্দ্রের সমর্থনে কাজ করা ফরাসি এনজিও CFFG-র সাভার ফরাসি ডেলিগেশনকেও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা, প্রথম সচিব ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, মিনিস্টার মিজানুর রহমান এবং দ্বিতীয় সচিব KFM সরহাদ শাকিল। এ সময় বাংলাদেশি ও ফরাসি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভায়োলিনে ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি তরুণী অর্শী বড়ুয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় মালয়েশিয়া চৌকিট শাখা বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার একটি রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, চৌকিট শাখা বিএনপির উপদেষ্টা সুমন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা আনোয়ার পারভেজ। প্রধান অতিথি ছিলেন বিএনপি সহসভাপতি তালহা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কাজী সালাউদ্দিন আলী খান জুয়েল, কামাল হোসেন, আবুল বাশার আকন। এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শাহজালাল, মোহাম্মদ জহির, মনির হোসেন, রফিক সরকার ও আজিজুর রহমান, জাহাঙ্গীর সরকার, সুমন হোসেন, হুমায়ুন মল, কবির হোসেন, সিরাজুল ইসলাম, মোহাম্মদ মিন্টু, মোহাম্মদ সুমন, মোহাম্মদ মিজান সহ আরো অনেকেই। মিলাদ ও দোয়া পরিচালনা করেন সুরাউ চৌকিট মসজিদের পেশ ইমাম হাফেজ আশফাক হোসাইন।